সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করব ক্রিস্টোফার নোলানের পরিচালিত একটি মুভি, আর এই মুভিটির নাম হলো ওপেনহেইমার। আর এই মুভিটা বেসিক্যালি একজন বিজ্ঞানীর বায়োপিক, আর তার নাম হচ্ছে জুলিয়াস রবার্ট ওপেনহেইমার। আর এই বিজ্ঞানীকে বলা হয় ফাদার অব দ্য অ্যাটমিক বোম, অর্থাৎ পারমাণবিক বোমার আবিষ্কারক। আর ক্রিস্টোফার নোলান এই মুভিতে এই বিজ্ঞানীর বায়োপিকে অভিনয় করেছে। তো আমরা দেখব এই বিজ্ঞানী কিভাবে পারমাণবিক বোমা আবিষ্কার করলো, এবং যে বোমার কারণে জাপানে প্রায় 2 লক্ষ মানুষ একদিনে এক সময় মৃত্যুবরণ করেছে। তো যাই হোক, চলুন মুভি শুরু করি। তো মুভিটি শুরু করা হয় বিজ্ঞানী ওপেনহেইমারকে দেখিয়ে, আর এই মুহূর্তে সে একটা কোর্টে বসে আছে, কারণ তার বিরুদ্ধে একটা মামলা চলছে। তো আমরা এখানে দেখতে পারি না আছে কোনো পাবলিশার, না আছে কোনো লয়ার, এবং না আছে কোনো মানুষ। আসলে এই লোকগুলো এখানে বসেছে এই জন্য যাতে করে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে, আর সেটা হলো তারা বুঝতে পারছে না যে বিজ্ঞানী ওপেনহেইমারকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া যায় কিনা। কারণ 6 আগস্ট 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে বিশাল পারমাণবিক বিস্ফোরণ হয়েছে, তার পেছনে এই ওপেনহেইমার বিজ্ঞানী দায়ী। আর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে প্রায় 2 লক্ষ মানুষ জীবন দিয়েছে। আর এজন্য তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি ছোটবেলা থেকে এমন মেন্টালিটির মানুষ ছিলেন? মানে আপনি কি মানুষ মারতে খুব পছন্দ করতেন? আর এমন একটা সিন থেকে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি ওপেনহেইমার এখন কলেজের একটা স্টুডেন্ট। তো আমরা এখানে দেখতে পারি যখন টিচার কেমিস্ট্রি ক্লাসে ক্লাস নিচ্ছিল, তখন ওপেনহেইমার ক্লাসে খুব বেশি একটা মনোযোগী ছিল না, কারণ তখন তার মাথায় শুধুমাত্র অ্যাটমিক এনার্জি ঘুরছিল। সে চিন্তা করছিল কিভাবে অ্যাটমিক এনার্জি কাজ করে। তো এগুলো ভাবতে ভাবতে ওপেনহেইমারের হাতে লেগে একটা কাচের গ্লাস ভেঙে যায়, যেটা দেখে টিচার ওকে একটু বেশি বকাবকি করে এবং শাস্তি স্বরূপ তাকে বলে, ক্লাসের সবাই চলে গেলেও তুমি যাবে না, তুমি এই কাচের টুকরোগুলো গুছিয়ে বাইরে ফেলে দেবে। কিন্তু তখন ওপেনহেইমার বলে, আজকে নেলস বোর একটা ক্লাস নেবে, আর সেখানে আমার উপস্থিত থাকতেই হবে। আর নেলস বোর ছিল সেই সময় একজন বিখ্যাত পরমাণুবিদ। তো যথারীতি ক্লাস শেষ হলে তার সহপাঠীরা সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু টিচার তাকে বলে, তুমি এই কাচের টুকরোগুলো কালেক্ট করে বাইরে ফেলে দেবে, তারপরে যাবে। এগুলো শুনে ওপেনহেইমার খুব বেশি বিরক্ত হয়ে যায়, এবং এরপর সে তার টিচারের আপেলে একটা বিষের ইনজেকশন ইনজেক্ট করে দেয়। আর এরপর সে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসে সে নেলস বোরের ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। তো নেলস বোর ক্লাসটি নেওয়ার পরে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে যে, আপনাদের কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? তখন ওপেনহেইমার তাকে একটা প্রশ্ন করে, তবে এই প্রশ্নটা ছিল দ্বিতীয়বার রিপিট করা। মানে এর আগেও লন্ডনে ওপেনহেইমার তাকে সেম প্রশ্নই করেছিল, আবার এখন একই প্রশ্ন করছে। তো এরপর ওপেনহেইমারকে একটা ক্লাসরুমে ডাকা হয়, আর সে এসেই দেখতে পায় সেখানে নেল বোর আর তার টিচারও ছিল। তবে সে তার টিচারের যে আপেলের মধ্যে বিষ দিয়েছিল, সে বিষওয়ালা আপেলটা সে দেখতে পায় নীল বোরের হাতে। আর এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়, কিন্তু নীল বোর তাকে বলে, দেখো তোমার মাথা প্রচুর শার্প, তুমি চাইলে অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করতেই পারো, আর ফিজিক্সের যে ছোটখাটো ব্যাপারগুলো আছে তুমি চাইলে সেগুলো নিয়েও কাজ করতে পারো। তবে এগুলোর মধ্যে একটু ব্যাপার আছে, সেটা হলো তোমার থিওরির মধ্যে একটু সমস্যা আছে। সো তোমার আরো গবেষণা করে তোমার থিওরিগুলোকে ঠিক করতে হবে। আর আমি তোমাকে একটা কলেজের নাম বলি, তুমি সেখানে গিয়ে পড়ালেখা শুরু করো, আর সেখানে গিয়ে লুইসের সাথে দেখা করো, আর সেই তোমাকে সাহায্য করবে তোমার থিওরি এবং গবেষণা করতে। তো এরপর আমরা দেখতে পাই তখন আমেরিকা আর রাশিয়ার মধ্যে তেমন একটা বনিবনা হতো না, আর যেটা এখনো হয় না। তবে তখন একটা পার্থক্য ছিল, আর সেটা হলো কমিউনিস্ট পার্টি। আসলে তখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে আগুনটা চলছিল, সেটার মধ্যে ঘি ঢালার কাজ করতো কমিউনিস্ট পার্টি। আর সেই কমিউনিস্ট পার্টির একজন লিডার, যার নাম হচ্ছে জিম। তো জিম যখন আমেরিকাতে আসে, তখন তার সাথে পরিচয় হয় ওপেনহেইমারের। এরপর তাদের মধ্যে কথাবার্তা হয়, আস্তে আস্তে প্রেমও হয়, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আগেও একবার হয়ে যায়। আর আমরা দেখতে পারি ওপেনহেইমারের মধ্যে ট্যালেন্ট এবং ইচ্ছা, এসব ব্যাপারগুলো দেখে জিন এটা ক্লিয়ারলি বুঝতে পারে, যদি ভবিষ্যতে বড় কোনো কিছু হয়, সেটার পেছনে অবশ্যই ওপেনহেইমার থাকবে। তো নেক্সট সিনে আমরা দেখতে পাই ওপেনহেইমার গিয়ে মিট করে লুইসের সাথে। আর লুইস হচ্ছে সেই লোক যে কিনা অ্যাটমিক বোম নিয়ে ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করছে। আর সেখানে ওপেনহেইমারের বিভিন্ন ল, বিভিন্ন থিওরি বারবার ভুল প্রমাণ হচ্ছিল। সেখানে লুইসের এই ফিজিক্যালি এক্সপেরিমেন্ট আস্তে আস্তে সফলতার দিকে যাচ্ছিল। তো আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটা খুবই ভালো একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক। আর এভাবে চলতে চলতে আর এক্সপেরিমেন্ট করতে করতে কয়েকটা বছর পার হয়ে যায়, আর ফাইনালি ওপেনহেইমারের দেখা হয় ক্রিটিহাইমারের সাথে, মানে যে তার হবু বউ। তো একে অন্যকে প্রথমবার দেখার পর একে অন্যের প্রেমে পড়ে যায়, আর পরের সিনে আমরা দেখতে পাই তারা বিয়েও করে ফেলেছে। আর এই সবকিছুর মাঝে তার জিনের সাথে একটা রিলেশন চলছিল। সে বারবার করে তার সাথে গিয়ে মিট করতো, আর প্রতিবারই একবার করে তৃতীয় বিশ্বযুদ্ধ খেলতো, মানে বারবার করে এগুলোই চলছিল। তো এরপর জিন তাকে বলে, তোমার পার্মানেন্টলি আমার সাথে থাকা উচিত, কারণ আমি মেন্টালি খুবই ডিস্টার্ব হয়ে আছি।
যাচ্ছি, কিন্তু ওপেনহেইমার তাকে বলে, দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমি তোমার সাথে রিলেশনে কখনোই থাকতে পারবো না, আর তাই আমাদের উচিত একে অন্যের সাথে আলাদা হয়ে যাওয়া। মানে বেটায় গাছেরও খাইলে তলারও কুড়াইলো, ঠিক আছে। তো এরপর আমরা দেখতে পাই ওপেনহেইমারের অফিসে গ্রোভ নামের একটা লোক চলে এসেছে, আর সে হচ্ছে একজন ইউএস জার্নাল। আর সে ওপেনহেইমারকে বলে যে আমার জানা মতে রাশিয়া গোপনে অ্যাটমিক বোম নিয়ে কাজ করছে, আর এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ তারা যদি আমাদের আগে এই অ্যাটমিক বোম বানাতে সক্ষম হয়ে যায় তাহলে তারা আমেরিকাকে নিশ্চিহ্ন করে দিবে। আর এই মুহূর্তে আমার জানা মতে আপনার উপরে আমেরিকায় কোনো বিজ্ঞানী নেই যে এই অ্যাটমিক বোম বানাতে পারবে, আর আমি চাইও আপনি এই অ্যাটমিক বোম বানান এবং আমরা এটা অন্যের উপর প্রয়োগ করি। তো এরপর আমরা দেখি ওপেনহেইমার নিজের রিসার্চ দিয়ে সায়েন্টিস্টদের একটা টিম বানিয়েছে, আর এরপর লস অ্যালমোস নামক একটা জায়গায় নকল একটা শহরও তিনি বানায়। আর আর্টিফিশিয়াল এই শহরটি বানানো হয় যেন সায়েন্টিস্টের পরিবারও তাদের সাথে থাকতে পারে, আর ফ্যামিলির সাথে থাকলে তারা একটু মেন্টালি ফ্রি থাকবে, আর ফ্রি থাকলে তারা কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে পারবে। তো রিসার্চ চলাকালীন তাদের মধ্যে থেকে একটা সায়েন্টিস্ট বলে, যদি অ্যাটমিক বোম বানানোর সময় একটু 19 থেকে 20 হয়ে যায়, মানে সামান্যতম ভুলও যদি আমরা করি, তাহলে এখানে একটা অনেক বড় ব্ল্যাক হোলের সৃষ্টি হবে, আর যেটা আশেপাশের সমস্ত জিনিস নিজের মধ্যে টেনে নিবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ওপেনহেইমার এসে মিট করে আলবার্ট আইনস্টাইনের সাথে, আর আমরা দেখতে পাই আলবার্ট আইনস্টাইনও তাকে একই কথা বলে, মানে যদি ব্লাস্ট হয় তাহলে সেটা খুবই ভয়ঙ্কর এবং বড় আকার ধারণ করে ব্লাস্ট হবে। আর এরপর সিন শিফট হয়ে আবার আমাদের প্রেজেন্ট দেখানো হয়, আর আমরা দেখতে পাই ওই কোর্টরুমে অভিযোগ পাল্টা অভিযোগ চলে যাচ্ছে, মানে পুরো একটা হাউকাও অবস্থা। একজন অন্যজনকে দোষ দিচ্ছে, আবার সে আবার তার বিরুদ্ধে অভিযোগ করছে। তো এসব ঝামেলার মাঝে সিন আবার আমাদের পাস্টে দেখানো হয়। তো এখানে আমরা দেখি ওপেনহেইমার জানতে পারে মানসিক অবস্থা কন্ট্রোল করতে না পেরে জিন সুইসাইড করেছে, আর এটা শোনার পরে ওপেনহেইমার প্রচন্ড ভাবে শক খেয়ে যায়। সে মেন্টালি ভাবে অনেকটা ভেঙে পড়ে, কারণ একদিকে জিন ছিল তার গার্লফ্রেন্ড, আর তাছাড়া জিন তাকে বারবার করে বলে উঠছে তুমি প্লিজ আমার সাথে থেকে যাও, কারণ আমার মেন্টালি অবস্থা একদমই ভালো না। কিন্তু তবুও সে সময়টা ছিল ওপেনহেইমারের জন্য খুবই ক্রুশিয়াল, কারণ পারমাণবিক বোমা বানানোর তখন একদম পিকে ছিল, মানে পারমাণবিক প্রায় বানানো হয়ে গেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যখন অন্য সায়েন্টিস্টরা রিসার্চ করছিল, তখন এডওয়ার্ড নামের একটা সায়েন্টিস্ট তাদের হাইড্রোজেন নামের একটা অপশন দেয়, কারণ হাইড্রোজেন হচ্ছে অ্যাটমের চেয়েও 100 গুণ বেশি পাওয়ারফুল। তবে আমরা দেখতে পাই যে তারা কেউই এগুলোর জন্য রাজি হয় না, কিন্তু এডওয়ার্ড তার ডিসিশন একদমই চেঞ্জ করতে চাচ্ছে না। তো এডওয়ার্ড এরপর রিসার্চ সেন্টার থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই তার কাছে আসে এবং তাকে বুঝিয়ে বলে, দেখো আমরা যদি হাইড্রোজেন বোম বানিয়ে ফেলি তখন আমাদের দেখা দেখি কপি করে অন্য দেশগুলো এগুলো বানাবে। আর একবার ভেবে দেখো যদি আবারও একবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন এগুলো ব্যবহার করলে তার পরিণতি কেমন হতে পারে। আর এরপর নেক্সট ডেতে ফাইনালি সেই দিন চলে আসে, আর আজ তারা তাদের এই পারমাণবিক বোম টেস্ট করবে। তো তারা প্রথম অবস্থায় ছোট্ট একটা টুকরো দিয়ে সেটা পরীক্ষা করে, কিন্তু সেই ছোট টুকরোর এত বড় ব্লাস্ট হয় যে সেটা দেখে ওপেনহেইমার পুরো শকড হয়ে যায়। তো ওপেনহেইমার ভাবতে থাকে যদি এত ছোট একটা টুকরো এত বড় ব্লাস্ট করতে পারে তাহলে পুরো একটা অ্যাটমিক বোম কত বড় ব্লাস্ট করবে। তো অন্যদিকে তখন যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর আমেরিকা সেখানে সরাসরি অংশগ্রহণ করেছে, তাই আমেরিকার প্রেসিডেন্টকে ফোন দিয়ে বলা হয় যে আমাদের বোম একটা তৈরি হয়ে গিয়েছে, এখন অনুমতি দিন এবং বলুন যে এটা কার উপর মারা যায়। তো তখন সরাসরি যুদ্ধ করছিল আমেরিকা, রাশিয়া, জার্মানি এবং জাপান। তো আমেরিকা ভাবে যে যেহেতু রাশিয়া আর জার্মানি একটু শক্তিশালী দেশ, তাহলে কেন না জাপানের উপরই পরীক্ষাটা করা যায়, কারণ তাদের ক্ষমতা রাশিয়া এবং জার্মানি থেকে কম। আর এরপর তারা জাপানের 16টি জায়গাকে চিহ্নিত করে, কিন্তু সেই 16টা জায়গা থেকে মাত্র একটি জায়গায় তাদের বোম ফেলতে হবে। তবে তারা সিদ্ধান্ত নেয় তারা একটা নয় বরং 2টা জায়গায় বোম ফেলবে, এবং তাতে তারা শিওর হবে যে 2 জায়গায় একইভাবে একই রকম বিস্ফোরণ ঘটে কিনা। আর এজন্য তারা হিরোশিমা এবং নাগাসাকিকে চয়েস করে। তো এর পরের দিন তারা পুরোপুরি একটা অ্যাটমিক বোম টেস্ট করবে, কিন্তু সেদিন বৃষ্টি হওয়ার কারণে তারা সেটা পরীক্ষা করতে পারে না। তো ওই দিন রাতে আর পরীক্ষা করতে পারে না, কিন্তু তার পরের দিন ভোরের দিকে যখন বৃষ্টিটা একটু কমে তখন ফাইনালি তারা একটা পারমাণবিক টেস্ট করে। আর এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম পারমাণবিক টেস্ট। আর এই বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর ছিল যে আশেপাশে সবকিছু ভেঙে ফেলেছিল এবং মাটিতে ভূমিকম্পর সৃষ্টি করেছিল, এবং কয়েক কিলোমিটারের মধ্যে যতগুলো বিল্ডিং ছিল সব বিল্ডিং এর কাজ ভেঙে পড়েছিল। আর ফাইনালি যেহেতু আমেরিকা এখন অ্যাটম বোম বানিয়ে ফেলেছে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল জাপানের উপর সেটা প্রয়োগ করবে। আর এরপর তারা সেটা জাপানের উপর প্রয়োগও করে, কিন্তু সেই সিন আমাদের দেখানো হয় না, কারণ তারা যে সাধারণ একটা পরীক্ষা
পরীক্ষার জন্য প্রায় 2 লক্ষ মানুষকে মেরে ফেলেছে, তারা সেই সিনটা দেখায়নি এখানে। এরপর আমাদের সরাসরি রেজাল্টের দিনে নিয়ে আসা হয়। তো ওপেনহেইমারের এই সাকসেসের জন্য পুরো আমেরিকা প্রচুর পরিমাণে খুশি ছিল, কারণ তারা এখন এমন একটা বোমের অধিকারী যেটা পুরো বিশ্বের কারো কাছেই নেই। কিন্তু ভিতরে ভিতরে ওপেনহেইমার খুবই ভেঙে পড়েছিল, কারণ সে নিজের অজান্তেই এমন একটা বোম বানিয়ে ফেলেছে যেটা দিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলা সম্ভব। তো ওপেনহেইমার এবারে গিয়ে সরাসরি প্রেসিডেন্টের সাথে দেখা করে এবং তাকে বলে, দেখুন, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী হওয়ার দরকার ছিল এবং আমরা সেটা করেছি, তবে আমার মনে হয় এই বোমটি এখানে বন্ধ করে দেওয়া উচিত। পরবর্তীতে এই বোম আর বানানো উচিত না, কারণ আমরা যত বেশি বানাবো সেটা দেখে অন্যান্য দেশ কপি করে ওরাও বানাবে, আর এর পরবর্তীতে কোনো যুদ্ধ হলে সেখানে এই বোম ইউজ করলে এত এত মানুষ মরবে যারা সবাই নির্দোষ, আর আমি চাই না আমার জন্য এতগুলো নির্দোষ মানুষ মারা যাক। তখন প্রেসিডেন্ট বলে, তুমি সেখানে বোম মারোনি, বোম মেরেছি আমি। মানুষ যদি দোষারোপ করে তাহলে সেটা আমাকেই করবে, সুতরাং তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না, আর এই প্রজেক্টের কাজ সামনে আরো চলবে। আমি চাই আমাদের কাছে আরো অ্যাটমিক বোম আসুক। আর এরপর ফাইনালি সিনটা চলে আসে কোর্টরুমে, মানে মুভির শুরুতে আমরা যে সিনটা দেখেছিলাম সেখানে। আর এই কোর্টরুমে সবাই উপস্থিত ছিল, মানে যারা যারা এই অ্যাটমিক বোম বানানোর পিছনে অবদান রেখেছে। তো মুভির একদম শেষ পর্যায়ে দেখানো হয় ওপেনহেইমারের উপর যে সমস্ত কেসগুলো ছিল সেগুলো নিষ্পত্তি করে দেওয়া হবে এবং তার সিকিউরিটি ক্লিয়ারেন্সও দেওয়া হবে। আর একদম মুভির শেষে আমাদের দেখানো হয় ওপেনহেইমার এবং আইনস্টাইন কিছু নিয়ে কথা বলছে। তো আইনস্টাইন তাকে বলে যে ভবিষ্যতে হাইড্রোজেন বোমও চলে আসবে, আর হাইড্রোজেন বোম একবার বানানো হয়ে গেলে সেটা পুরো পৃথিবীকে ধ্বংস করতে একটা হাইড্রোজেন বোমাই যথেষ্ট। আর এমন একটা সিনের মধ্যে দিয়েই এই মুভিটি শেষ করা হয়।